নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান কোন ধরনের অনুষ্ঠান আপনারা চাইছেন, আর যদি পারেন তাহলে বাংলা বাজারের সদস্যপদ নিন। আজকে রাত্রিবেলায় জিরো আওয়ার আছে, খুব গুরুত্বপূর্ণ জিরো আওয়ার। প্রতীক কার হাতে, ঘাসফুল প্রতীক কারা পাবেন, এই নিয়ে আলোচনা। থাকবেন তিনজন প্রখ্যাত সাংবাদিক, শুভাশিস মৈত্র, আশিস চট্টোপাধ্যায় এবং জয়ন্ত চৌধুরী। তো এই গেল রাত্রিবেলার জিরো আওয়ারের কথা, এবং এবারে আমাদের মতামত। আজকের মতামতের শীর্ষক দলবদলু আয়ারাম গয়ারামদের নিয়ে কিছু কথা। প্রজাতন্ত্রে আপনি ভোট দেবেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনার প্রতিনিধি সংসদে বা বিধানসভাতে যাবেন, তারা আপনার কথা বলবেন। কি কথা? তিনি নির্বাচনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন, যে ইস্যুগুলোকে সমর্থন করার কথা বলেছিলেন, যে ইস্যুগুলোকে বিরোধিতার কথা বলেছিলেন, সেই কথাগুলোর সঙ্গে আপনি একমত ছিলেন বলেই তো আপনি তাকে ভোট দিয়েছেন, আপনার ভোটটা দিয়েছেন। কাজেই সেই প্রার্থী যা যা বলেছিলেন বা যে দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেই দল যা যা বলেছিল সেই কথাগুলো তিনি সংসদে বা বিধানসভায় বলবেন, এটা ধরে নিয়ে আপনি তাকে ভোটটা দিয়েছিলেন। এবং সেই জন্যেই প্রজাতন্ত্রে একজন এমপি বা একজন এমএলএ সেই লোকসভা বা বিধানসভার মালিক নন, 5 বছরের জমিদারি নয়, তিনি প্রতিনিধি, জনপ্রতিনিধি। যারা বলেছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে বাংলা এগিয়েছে, মানুষের উপকার হয়েছে, তারাই বলছেন বিজেপি এলে বাংলার মানুষের উন্নয়নের রথের চাকা থমকে যাবে। একই সঙ্গে বলেছেন এই কথা যে বিজেপি এলে খারাপ হবে, মমতা এলে ভালো হবে। সেই তারাই জিতে তৃণমূল দল যে কত বড় চোর, কত বড় দুর্নীতিগ্রস্ত, অনেক দুর্নীতি করেছে, মুখ্যমন্ত্রী যে সেই সব দুর্নীতি দেখে চুপ করে বসেছিলেন, এসব কথা বলে দল ছেড়ে এক অন্য ব্লক তৈরি করে কার্যত আগে যা বলেছিলেন তাকে অস্বীকার করে যাচ্ছেন। মানে আপনি ভোট দিয়েছেন, ব্যাস, উনি জিতে ওনার মতন চলবেন। একবার জিতে গেছেন মানে 5 বছর তিনি মাইনে পাবেন, ভাতা পাবেন, নানান সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আপনি যে ভেবে যে ইস্যুতে যে শর্তে তাকে ভোট দিলেন, তিনি সেসবের ধারও ধারেন না। এটাই কি প্রজাতন্ত্র? আপনার প্রতিনিধি ধরুন কাকলি ঘোষ দস্তিদার নির্বাচিত হবার মাত্র 2 বছর পরে বলছেন বিজেপি সরকার যে গুন্ডা দমন আইন বা সমাজ বিরোধী দমন বিল এনেছেন সেটা একেবারে ঠিক কাজ। এমন নয় যে এটা সেই দল বলছে, এটা বলছেন তিনি, যিনি নির্বাচিত হওয়ার পরে দল ছেড়ে আর এক দলে যোগ দিয়ে দিয়েছেন। এটা বলছেন তিনি, যিনি বিজেপি বিরোধী ভোটে জিতে সংসদে গেছেন, সেই আসনে বিজেপি প্রার্থীকে হারিয়ে সংসদে গেছেন। একই ব্যাপার ঘটে যাচ্ছে শিবসেনার সঙ্গে। শিবসেনা উদ্ধব ঠাকরের হয়ে যারা জিতেছিলেন তারা বিজেপিতে চলে যাচ্ছেন বা একটা ব্লক তৈরি করছেন। আপে যারা জিতেছিলেন, সাংঘাতিক বিরোধিতা, রাঘব চাড্ডা বিজেপিতে চলে গেলেন, এখন শুনছি মন্ত্রীও হবেন। কিন্তু এটাকে কি দলবদল বলা হবে? এটা কি আইনত করা যায়? আদালতে কি এই দলবদলুদের আটকানো হবে না? তাদের অবস্থানকে সঠিক বলেই রায় দেওয়া হবে? আদালতের কথা তো আদালত বলবে। তার আগে আসুন, কোন প্রেক্ষিতে এই দলবদলের বিরুদ্ধে একটা আইন এসেছিল, সেই আইনে কি বলা আছে, আসুন সেটা একবার দেখে নিন। এই দলবদলের ঘটনা দেশের মানুষের সামনে একেবারে কদর্যভাবে হাজির হলো 1967-তে, ওই নাগাদ। আমাদের রাজ্য দুটো যুক্তফ্রন্টের সময় সার্কাস দেখেছি আমরা। 52 সালে কংগ্রেস একাই 361টা আসন পেয়েছিল। স্বাধীনতা সংগ্রামে তারাই ছিলেন পুরোধা, অনেক বিপ্লবী ইত্যাদি জেল থেকে বেরিয়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। কদিন আগে বীণা দাসের কথা খুব হচ্ছিল না আলোচনা, তো তিনি জেল থেকে বেরিয়ে গান্ধীর নেতৃত্ব মেনে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বিপ্লবীদের এক অংশ কমিউনিস্ট পার্টি, এক অংশ সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন, আরএসপি হয়েছিল। কিন্তু 1967 আস্তে আস্তে কংগ্রেস তার জনপ্রিয়তা হারাচ্ছিল। 361 থেকে নেবে 1967-তে মাত্র 283 জন সাংসদ নিয়ে ক্ষমতায় বসেছিল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে কোয়ালিশন সরকার তৈরি হচ্ছে, অকংগ্রেসি সরকার তৈরি হচ্ছে, আর সেই সময় শুরু হয়েছিল এই কদর্য দলবদল, জোট বদলের খেলা।
মানুষের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে, মানুষ যা বলছে তার তোয়াক্কা না করে জনপ্রতিনিধিদের যা ইচ্ছে খুশি তাই করা একটা ছবি ফুটে উঠছিল। দেশের কম বেশি ৩,৫০০ জন এমএলএর মধ্যে ৫৫০ জন দল বদলেছিলেন, আর তার কনসিডারেশন বেশিরভাগটাই ছিল মন্ত্রিত্ব। কেউ কেউ একাধিকবার দল বদলেছে, এ দল থেকে ও দল, ও দল থেকে সে দল, এই জোট থেকে সে জোট, সেই জোট থেকে আর একটা জোট। হরিয়ানাতে তো ধামাকা হয়ে গেছিল, এক বিধায়ক গায়ালাল সে তার নাম, একদিনে ৩ বার দল বদলেছিলেন। সকালবেলা একবার, সেটা খবর হয়েছে, দুপুরবেলা একবার, সেটা খবর হয়েছে, রাত্রিবেলা একবার, মানে তারপরের দিন সকালবেলা আবার একটা খবর হয়েছে। সে এক রেকর্ড। সেই সময় থেকে ওই আয়ারাম গয়ারাম কথাটা চালু হয়ে গেল, এই গয়ালালের থেকে, হরিয়ানার বিধায়ক। আর সেই সময় দলবদলের ওপরে ওয়াইবি চৌহানের নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল। তারা যে ছবি তুলে ধরলেন সেটা লজ্জাজনক, ভয়ঙ্কর। 7টা রাজ্যে 210 জন দলবদলুদের মধ্যে 116 জনকে মন্ত্রী করা হয়েছিল। মানে পরিষ্কার, আপনাকে মন্ত্রী করা হচ্ছে, আপনি দলটা ছাড়ুন। মানে এই সময় থেকে মানুষের রায়ে নয়, দল ভাঙিয়ে নানান জোট তৈরি করে মানুষের মতের তোয়াক্কা না করে সরকার তৈরি করা শুরু হলো। আমাদের রাজ্যেও দুখানা যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, 67 আর 69-এ। মাথায় রাখুন, তার আগেই কমিউনিস্ট পার্টি দুটো ভাগে ভাগ হয়েছে। তারা একে অন্যের নামে যে ভাষায় প্রচার করছিলেন তা শুনলে আজও কানে হাত দিতে হবে। সেই সময় সিপিএম এর তরফ থেকে সিপিআই নেতা ডাঙ্গের, তার সম্পর্কে ওই ইংরেজদের কাছে মুচলেকা দেবার চিঠির কপি বিলি করা হয়েছিল। দক্ষিণপন্থী কংগ্রেসের দালাল এসব বলার পরেও দুবার 67 এবং 69 দুবারই দুটো যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, যাতে সিপিএম সিপিআই দুটো দলই ছিল, মন্ত্রিসভাতেও ছিল। অথচ মানুষ বহু জায়গাতে সিপিআই কে হারিয়ে সিপিএম কে জিতিয়েছিল, সিপিএম কে হারিয়ে সিপিআই কে জিতিয়েছিল। অর্থাৎ মানুষের কাছে এক কথা বলা হয়েছিল, যখন সরকার তৈরি হলো তখন তারা হাত মিলিয়ে নিলেন। আবার এখানেও সেরকম, মানুষের কাছে একরকম কথা বলছে, তারপরে গিয়ে আর একটা দলে চলে যাচ্ছেন, দল পাল্টে ফেলছেন, আলাদা ব্লক তৈরি করছেন, সেই দলেরই বিরোধিতা করছেন, কিন্তু সরকার বানাচ্ছেন একসঙ্গে। এটা সেই সময় হয়েছিল। হ্যাঁ, অনৈতিকতা আমরা সেই 67 ওই সময় থেকে দেখা শুরু করেছিলাম। কে যে কোন জোটে, রাতে কার ঘরে কারা গিয়ে মিটিং করছে, মুখ ঢেকে চাদর মুড়ি দিয়ে কারা বৈঠকে বসে কোন কোন মন্ত্রিত্বের শর্ত দিয়ে জোটে রাজি হচ্ছে, এখন তার অনেকটাই জানা। আর সেই সময় এক প্রকাণ্ড পণ্ডিত, আর এক হুমায়ুন কবির, তিনিও এক হুমায়ুন কবির। আমাদের রাজ্যে হুমায়ুন কবির অনেক, আইপিএস তৃণমূল হুমায়ুন কবির আছেন, আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবির আছেন, আবার এই এক হুমায়ুন কবির প্রকাণ্ড পণ্ডিত। তা তিনি এই বাংলার জোট আর ঘোটে অন্যতম ভূমিকা নিয়েছিলেন সেই সময়। তো মোদ্দা কথা হলো, সেই 1967 থেকে শুরু হয়ে গেল দল ভাঙানো, দল ত্যাগ করা, আর বিভিন্ন জোট করে মানুষের রায়কে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া। এবং এই সময় থেকে দেশের রাজনীতিতে এই দলবদলুদের নিয়ে, তাদের আটকানোর জন্য নতুন নিয়ম কানুন নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। 1973-এ একটা চেষ্টা করা হলো, 1978-এ একটা চেষ্টা করা হলো, দলবদল আইন আনা হলো, কিন্তু কার্যকরী করা যায়নি। 78-এ তো জনতা দলের মধ্যে হাজারটা ফ্যাকশন, হাজার মত, সব মিলিয়ে বিল আনাই গেল না। এলো কখন? ইন্দিরা গান্ধী হত্যার পরে বিরাট ভোটে জিতে এলো কংগ্রেস। সেই সরকার 52তম সংবিধান সংশোধন আইন আনলো 1985-তে, এবং দলবদল বিরোধী বিল আনা হলো। সবাই সায় দিল। কংগ্রেসের আনা বিলে তখন বিরাট আপত্তিও কেউ করেননি, কিন্তু সেই সময় এই আইন সত্যি সত্যি দলবদল হয়েছে কিনা, দলবদল হয়ে থাকলে দলবদলদের কি করা হবে, দলবদল হয়েছে নাকি দলের বেশিরভাগ সাংসদ জনপ্রতিনিধিদের বড় অংশ মিলে অন্য রাজনৈতিক দল মতামত দিতে চাইছেন, সেটা ঠিক করবে কে? বলা হলো যে 1/3 অন্তত হতে হবে তাদেরকে, তারা ডিফেকশনের জন্য এটা জরুরি, এই সমস্ত বলা হলো। কিন্তু সেটা ঠিক করবে কে? অর্থাৎ এই যে ব্যাপারটা দল বদল হয়েছে না দল বদল হয়নি, তার খারিজ হবে না তাকে রাখা হবে, সেটা ঠিক করবে কে? প্রাথমিকভাবে এই প্রশ্নে স্পিকারকেই দায়িত্ব দেওয়া হলো। স্পিকার প্রাথমিকভাবে তার রায় দিয়ে দেবেন, আর এইখানেই একটা বড় গ্যাঁড়াকল রয়ে গেল। তা কিছুদিন পর থেকে বোঝা গেল স্পিকার তো সেই দলেরই সদস্য, দল তাকে স্পিকার পদে বসিয়েছে। টেকনিক্যালি স্পিকার পদে বসার পরে সেই ব্যক্তির নৈতিকভাবে দলীয় রাজনীতিতে থাকার কথা নয়, কিন্তু সব ক্ষেত্রে তা তো হলো না। আমরা তো দেখতে পাচ্ছি
এটা বহু পরে যখন সোমনাথ চট্টোপাধ্যায়কে স্পিকার করা হলো আর তখন তিনি তার সেই পদ থেকে তাকে দল রিজাইন করতে বললেন, তখন আরো স্পষ্ট হলো। সংবিধানবিদ, আইনবিদ সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন স্পিকার হবার পরে তিনি দলের নির্দেশ মেনে নিতে বাধ্যই নন, দল তাকে বহিষ্কার করেছিল, সে অন্য প্রসঙ্গ। কিন্তু আপাতত এই স্পিকারের হাতে এই দলবদলুদের বিচারের ক্ষমতা থাকায় আর স্পিকারও একেবারে অক্ষরে অক্ষরে দলের নির্দেশ মেনে চলায় গোটা ব্যাপারটা আপাতত ফার্স হয়ে উঠেছে। এই দলবদল আইনের কোনো মানেই নেই, তার কারণ প্রাথমিক সিদ্ধান্ত নিচ্ছেন স্পিকার। স্পিকারের তদারকিতেই দল ভাঙা হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রথমে বলা হয়েছিল বিধানসভায় বা লোকসভাতে একটা দল ভাঙতে অন্তত 1/3 সদস্য লাগবে। এই 1/3 নিয়ে ছেলে খেলা শুরু হয়ে গেল, একজন দুজন না, এখন তো গোটা দলের বেশিরভাগ এমএলএ এমপিকেই তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। আমরা 2019-এ কর্ণাটকে দেখেছি, 2020-তে মধ্যপ্রদেশে দেখেছি, 2022-এ মহারাষ্ট্রতে দেখেছি, ফুল সার্কাস। সবাই জানে কি হচ্ছে, অথচ যা হচ্ছে তা নাকি আইনসম্মত আর নৈতিকতা। সে তো কবেই একলা গড়ের মাঠে ঘাস খেতে গিয়ে সেই যে চলে গেছে আর ফেরে না। প্রধানমন্ত্রী বললেন অজিত পাওয়ারের নামে 1000 কোটি টাকার স্ক্যাম আছে, প্রকাশ্যে বললেন। দুদিন পরে তিনি এনডিএর মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন। আমাদের রাজ্যের তৃণমূল জমানাতে এই বাদরামি কম হয়নি, কিন্তু প্রতিটা গ্রাম পঞ্চায়েত আমার চাই, প্রতিটা জেলা পরিষদ আমার চাই, মিউনিসিপ্যালিটি চাই। একজন সাকুল্যে কংগ্রেসের হয়ে জিতেছিলেন বাইরন বিশ্বাস, কদিন পরেই দিদিমণির উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দিলেন। কেন দিয়েছিলেন? আর তিনি তৃণমূলের টিকিটে জিতে ঋত তৃণমূল হয়ে আমাদের মনোরঞ্জন করছেন, এন্টারটেইন করছেন। কি যে সার্কাস কেউ জানে না। কে হবে পিএসসির চেয়ারম্যান? একটা বিধানসভায় পিএসসির চেয়ারম্যান কে হবে? বিরোধী দলের যে নেতা, বিরোধী দলের থেকে একজনকে পিএসসির চেয়ারম্যান করা হয়, এটাই স্বাভাবিক, এটাই রীতি, এটাই করা হয় না। বিরোধী দল কংগ্রেসের কেউ নয়, কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেই তৃণমূলে ঢুকে পড়া কংগ্রেস এমএলএ মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল, মনে আছে? বিজেপির কেউ নয়, সেই দল থেকে নিজেকে সরিয়ে নিয়ে তৃণমূলে চলে আসা মুকুল রায় বা কৃষ্ণ কল্যাণীকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল। এবার কে হবেন? বিদ্রোহী তৃণমূলের ববি হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রীও নয়, পিএসসি চেয়ারম্যান হলে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা, সিকিউরিটি, ডিম ছুঁড়ে মারার কোনো স্কোপ নেই। হ্যাঁ, সেই পাপের বোঝা তৃণমূলকে বইতে হচ্ছে। ক্ষমা ঘেন্না করে একটা ঘর দেওয়া হয়েছে, সেটা ওই শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বলে। সব মিলিয়ে এক অলিকুনাট্য রঙ্গে মজে আছে বাংলার রাজনীতি। এদিকে ওই ডিজিটাল মিডিয়া, ইউটিউব আর ইন্টারনেট আসার পরে পুরনো সব বক্তব্য থেকে যাচ্ছে। সেসব ছালালে একটা কমেডি শো হয়ে যাবে। কে যে কখন কি বলেছিলেন, কে যে আরএসএস এর কখন বিরোধিতা করেছেন, এখন আর আরএসএস এর হয়ে সনাতনী কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কে যে কখন কোন কথা বলেছেন, কে যে কখন কোন কথা বলছেন, এ মেলাতে আমাদের মানে দম শেষ হয়ে যাচ্ছে। এই ঋতব্রতকে গোটা 10 ভিডিওতে দেখলাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম 4 বার করে নিয়ে তাদের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব থেকে যাবে। এই দল বদলের, শিবির বদলের খেলা মানুষ বুঝছেন না তা তো নয়। আর কি জানেন, সমস্ত কিছু বাদ দিলেও আমার ঠাকুরের কথা আমি বাদ দিতে পারি না। তিনি বলেছিলেন মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ, মানুষ ঠিক সময়ে বুঝে জবাব দেয়। গত জামানার বায়রান ভাঙানোর জবাব এই নির্বাচনে এসেছে। এই জামানাতে এই নির্লজ্জ দল বদলের জবাব আজ না হোক কাল মানুষ দেবে। আইন আইনের ভাষায় কথা বলুক, মায়বাপ বিচারপতির রায় মস্তকে বহন করব, কিন্তু শেষ বিচারের দায় আদালতের ওপর নয়, মানুষের হাতে। ভারতবর্ষে সেই রায় বারবার দেখেছি, খুব দেরিও হয় না, খুব ভুলও হয় না। আমরা সেই ছোট্টবেলায় একটা স্লোগান বড়দের থেকে শুনে দিতাম, বড়রা শিখিয়ে দিত, আমরা ছোটরা ঘুরে ঘুরে চিৎকার করে করে বলতাম। আর সেটা মনে পড়ে গেল, হিটলার শাহী নেহি চলি জব ইন্দিরা শাহী নেহি চলেগি। হিটলার শাহী মানে হিটলারের স্বৈরতন্ত্র যদি না চলে তাহলে ইন্দিরার স্বৈরতন্ত্র শেষ হবে। সেটা ছিল জরুরি অবস্থার সময়। হ্যাঁ, জরুরি অবস্থা জারি করেও ইন্দিরা শাহীকে টেকানো যায়নি। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।